সুপ্রিয় দর্শক, শুভ দুপুর। আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো থাকার মৌসুমই আসলে এটা, ভালো থাকার সময়ই এটা। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন উপলক্ষে আমরা আছি ঢাকা ব্যাংকস পিএলসি প্রেজেন্স কিক অফে। আছি আমি নুসরাত সেরিন। চলুন দর্শক, পরিচিত হয়ে আমাদের আজকের অতিথিদের সঙ্গে জানবো তাদের কাছ থেকে কেমন চলছে তাদের দৃষ্টিতে ওয়ার্ল্ড কাপ, কেমন ছিল গতকালকের ম্যাচ, কেমন হতে পারে আগামীকালকের ম্যাচ। চলুন দর্শক, পরিচিত হয়ে আমাদের সঙ্গে আছেন ফর্মার প্লেয়ার অফ আওয়ার ন্যাশনাল ফুটবল টিম আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো লাগছে আপনাকে পেয়ে। সেদিন আমি বলছিলাম কবে দেখা হবে, আবার ফাইনালি হয়ে গেল। আমাদের সঙ্গে আছেন রেহানা আক্তার, ন্যাশনাল ফুটবল প্লেয়ার, আন্ডার 20 টিম, রাইট? রেহানা, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে আছেন এমডি রাশেদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক পিএলসি। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং সুস্থ আছি। খুবই ভালো লাগছে এবং আমার বেশি ভালো লাগছে কারণ এক পাশে সব ব্রাজিল আর এক পাশে আর্জেন্টিনা, এবং আমি জানি আপনি আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। একটা মজার তথ্য দিই ভাই, আমাকে প্রোগ্রাম শুরুর আগে দিচ্ছিলেন, গতবার ওয়ার্ল্ড কাপে 2022-তে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, তারা সবাই বিশাল বড় একটা কেক কেটেছিলেন, রাইট? সেলিব্রেট করেছিলেন। আসলে আমাদের এমডি স্যার, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের যে এমডি স্যার ছিলেন ইমরান স্যার, উনি ডাইহার্ড আর্জেন্টিনার ফ্যান। স্যার মানে ওয়ার্ল্ড কাপের রাতে যখন ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, তখন স্যার চাচ্ছিল যে আমরা সকালে একটা মানে একটা সেলিব্রেশন করব। আমার মনে আছে 20 কেজির একটা কেক আমরা পরের দিনে সেলিব্রেট করি, মানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরেই। এবং পরবর্তী সময়ে স্যার অনেক বড় একটা প্রোগ্রাম করে দেন বাংলাদেশে। তখন আর্জেন্টিনার একজন সাংবাদিক ছিল, তাকে নিয়ে এসে একটা বড় অনুষ্ঠান করে ঢাকা ব্যাংক আসলে আমরা মানে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়াটা উদযাপন করি। এই ধরনের আয়োজন মনে হয় চুন্নু ভাই শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব। মানে আমার মনে হয় ইভেন আর্জেন্টিনাতেও এত দারুণভাবে সেলিব্রেশন করে, মানে নিজের পকেটের টাকা খরচ করে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আর্জেন্টিনার এক ট্রেনার ছিল আমাদের বাংলাদেশ টিমে, ওর নাম হচ্ছে কোলম্যান। তো ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল এখানে। ও আমাদের এই গত কয়েকটা বছর কয়েকটা বিশ্বকাপ দেখে ও বলছিল যে আমার দেশও তো এত তোমাদের মতো এনজয় করে না, তোমরা যেভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যেভাবে উদযাপন করো, আমরাও কিন্তু এরকম করি না। আমাদের দেশের মানুষ যে ফুটবল ভালোবাসে, অবশ্যই ফুটবল ভালোবাসে, তার মানে এত উন্মাদনা আমাদের এখানে দেখি না, তোমাদের এখানে যেটা দেখি। এবং সোশ্যাল মিডিয়াটা না একদিক মানে অনেক বড় ব্লেসিং এর একটা জায়গা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, রাইট? এখন পুরো জাতি জানছে, পুরো বিশ্ব আমাদেরকে জানছে, পুরো ফিফা জানছে, আর্জেন্টিনা ব্রাজিল বোথ জানছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মানে কি পরিমাণ ফ্যান তাদের রয়েছে। সব প্লেয়ারদের কাছে বার্তা চলে গেছে যে বাংলাদেশিরা কত ক্রেজি। লাস্ট ম্যাচে ব্রাজিল জিতার পরে বাংলাদেশে এক সাংবাদিক প্রশ্ন করছিল বাংলাদেশ সম্পর্কে বলার জন্য, সে থ্যাঙ্কস জানাচ্ছে বাংলাদেশকে, ক্যাসিমিরো, তার মানে তারা এটাকে ফলো করছে। রাইট সেম আর্জেন্টিনা টিমের জেনজি বর্তমান প্রজন্ম আসলে মেসির খেলা দেখে বড় হয়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকি, সেন্ট্রাল রোডে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা খেলার দিন ঢোকা যায় না, এত বেশি ক্রাউড থাকে। এবং যে পরিমাণ ক্রাউড থাকে এবং তাদেরকে সেলিব্রেট করার জন্য, এবং আর্জেন্টিনা 3টে ওয়ার্ল্ড কাপ জিতছে। 3টে ওয়ার্ল্ড কাপ কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে, 78-এ, 86-এ এবং 2022-তে। আসলে প্রত্যেকটা প্রজন্মকেই আমরা আসলে ওয়ার্ল্ড কাপ উপহার দিয়েছে সবসময় আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা দেখেন, আর্জেন্টিনা শুধু ওয়ার্ল্ড কাপ জিতে না, ফুটবলের স্মরণীয় ইতিহাস তৈরি করে। এবং বর্তমান বিশ্বে যদি চিন্তা করেন ম্যারাডোনা, মেসি, আসলে এইসব যে ফুটবলের মহাতারকা, আর্জেন্টিনাতে ফুটবল জিনিসটাই শৈল্পিকতার, এবং সেটার আমি একক কৃতিত্ব আর্জেন্টিনাকে না দিয়ে আপনি ল্যাটিন আমেরিকার যে কয়েকটা দেশ আছে তাদের সবাইকে দেওয়া উচিত, কারণ প্রত্যেকে শৈল্পিক ফুটবল খেলেছে। তবে আমার মনে হয় ইউরোপিয়ান ফুটবলটাকেও বর্তমানে প্রাধান্য দেওয়া উচিত। চুন্নু ভাই, এবার যেটা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ আমরা দেখে মনে হচ্ছে মানে ইন নিয়ার ফিউচার আফ্রিকান দেশগুলো ডমিনেট করবে ফুটবলকে, যেইভাবে তারা ভালো করে খেলতে, মানে ফাস্ট ফুটবলটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে। আপনি কালকে রাতের ম্যাচটা দেখেছেন কিনা জানি না, কঙ্গোর যে ম্যাচটা, সেনেগালের ম্যাচটা ছিল, এই ম্যাচগুলির মধ্যে দেখা যাচ্ছে তারা এগেইনস্ট টিমগুলি ইংল্যান্ড কিন্তু আটকিয়ে দিয়েছিল কঙ্গোর মতো। রাইট শেষ পর্যন্ত হ্যারি কেন ত্রাতা হিসেবে এসে দলকে বাঁচিয়ে দিল। ঠিক তেমনই সেনেগাল কিন্তু 2 গোলে এগিয়ে ছিল। রাইট শেষ অবধি
মানে খেলার অন্তিম মুহূর্তে গিয়ে দুটো গোল খেয়ে মানে যায় তারা। একটা তো পেনাল্টি, এটা বলা যায় পুরো এই লাকের উপর বা ওই সময় ইন্টেন্স মোমেন্টের জন্য। সো আমি যে অ্যানালিটিক্যাল জিনিসগুলো দেখছিলাম সবাই এটা বললো, আমরা ল্যাটিন ফুটবল দেখে অভ্যস্ত, দেন আসলে ইউরোপিয়ান ফার্স্ট ফুটবল, রাইট নাও যেটা হচ্ছে পুরোটা আফ্রিকান একটা ফুটবলের ধারা তৈরি হচ্ছে এবং তারা ডমিনেট করছে। তারা ডোমিনেট করছে কি, তারা বেরিয়ে আসছে। তারা একসময় আফ্রিকান ফুটবলকে অত মানে করতো না, মানুষ ইগনোর করতো। এখন কিন্তু আফ্রিকান ফুটবল বেশ ভালোভাবে ডমিনেট করছে। রাইট, এবং সেটা আপনি তারা দেখেন দেখাচ্ছে। এবারে বিশ্বকাপে দেখেন প্রত্যেকটা টিম মানে খুব ভালো খেলেছে। ব্যাড লাক তারা হেরে গেছে। কালকের ম্যাচটা যেটা হেরেছে সেটা হচ্ছে, আমি বলবো যে তাদের টোটালি ব্যাড লাক, যেটা বেলজিয়ামের সঙ্গে যেটা হেরেছে, যে তার শেষ মুহূর্ত অবধি মানে খেলা শেষ হওয়ার 10 মিনিট আগ মানে পর্যন্ত ফুল তারা টাইম 2-0 কিন্তু তারা গোলে এগিয়ে ছিল। 2-0 লিডে ছিল এবং লাস্ট 10 মিনিটে, শেষ 10 মিনিটে, শেষ 10 মিনিটে দুটো গোল খেলে 86 এবং 89 পরপর 3 মিনিটের ব্যবধানে তারা সমতায় ফিরে আসে। সমতায় ফিরে এবং পরবর্তীতে পেনাল্টিতে সেখানে 25 মিনিটসে যে তারা মানে একটা পেনাল্টি। আমি বিতর্কিত বলবো না, যেহেতু মানে এবার অনেক টেকনোলজি ইউজ করা হচ্ছে ওয়ার্ল্ড কাপে, তারা একটা পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকেই তাদের বেলজিয়াম থার্ড জিতে যায়। গোলটা বাট সেনেগাল অসম আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে তারা। এটা আপনার কি মনে হয় প্রত্যেকটা যে ফুটবল। হ্যারি কেন যেটা পড়ে গেল ওটা কি পেনাল্টি ছিল? এটা তো আমরা বলতে পারবো না, কারণ রেফারি ওয়াজ দেয়ার এবং কি মনে হয় রেহানা যেহেতু প্রশ্নটা করলো, রেহানা ফুটবল একসময় তুমি নিজেও খেলেছো, কোন পজিশনে? মানে রাইট উইং। রাইট উইং এ তুমি ছিলে, বর্তমানে আমরা আউটস্ট্যান্ডিং কিছু রাইট উইং এর দেখছি, ব্রাজিল টিমে রয়েছে, সব টিমে রয়েছে। লামিনে আমাল মেসি মূলত রাইট উইং এ রয়েছে। খেলে, সে ফ্রি Right. থাকে, বাট ওর মূলত পজিশন রাইট উইং এ খেলতে রাইট পছন্দ উইং এ, করে। বাট এখন তো ট্যাকটিক্সটা চেঞ্জ করেছে, একদম ব্রাজিল এখন আর্জেন্টিনা বোথ চেঞ্জ attacking। করেছে, যেখানে এখন তারা সবাই আর কি 4-3-3 তে খেলাটা প্রেফার করছে। সো কি মনে হয় মানে তোমার দৃষ্টিতে এবারে সারা সব সময় হয়েছে 32-তে, এবার 48-এ হয়েছে, কেমন লাগছে এবার ওয়ার্ল্ড কাপ, বা কোন টিমকে তুমি এগিয়ে রাখবে? মানে ইমোশনের জায়গা বাদ দিয়ে যে টেকনিক্যাল ওয়ে সবকিছু থেকে ফ্রান্স এগিয়ে। প্রতিটা স্পেসিফিক পজিশন দেখলে সব ফ্রান্স এগিয়ে আছে। আমি আসলে এখানে একটু বিতর্ক করব, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্স আর্জেন্টিনার সাথে মানে হেরেই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করি যে এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইমোশনের জায়গা থেকে আমরা বলতে পারি, বাট স্ট্র্যাটেজিক্যালি কিন্তু যেটা রেহানা বলল, আমি একটু আমিও স্পেসিফিক পজিশন, প্রতিটা পজিশন দেখলে ফ্রান্স অনেক এগিয়ে সবার অনেক এগিয়ে, এটা সত্যি কথা। আসলে আপনাদের আর্জেন্টিনার যে মানে কোচ, তার কিন্তু ম্যাচ টু ম্যাচ স্ট্র্যাটেজি থাকে। আর্জেন্টিনা কোন ম্যাচে কি স্ট্র্যাটেজি নিয়ে খেলবে এটা আসলে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। দ্যাটস না, ওয়াই ইমোশনের জায়গা থেকে আমরা হয়তোবা যে টিমকে সাপোর্ট করি সেটা এগিয়ে থাকবে, বাট আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি ফ্রান্স এবার অনেক বেশি স্ট্রং। আপনি যদি রাইট উইং, লেফট উইং, ফরওয়ার্ড, সব পজিশন মিডফিল্ড, দেখেন, সব পজিশনে, যেটা লাস্ট টিমগুলোতে দেখিয়েছি। সো কি মনে হয় এবার ফ্রান্স টিমের মধ্যে অনেক আশার আলো, মানে এমবাপ্পেকে আপনি বাদ দিলেন, ডেম্বেলে আছে, ডেম্বেলেকে বাদ দিলেন, ওলিজে আছে, কাকে রেখে কাকে বাদ দেওয়া কিও আছে। সো কেমন এনজয় করছে? বা ফ্রান্স এবং স্পেন দুইটাকে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে দুইটা কিন্তু টপ র্যাঙ্ক ছিল, 1 নম্বরে ফ্রান্স, 2 নম্বরে স্পেন। তুমি বলছিলে লামিন ইয়ামাল তোমার ফেভারিট প্লেয়ার, বাট ফ্রান্স টিমের কাছ থেকে কি এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছ বা দেখতে পাচ্ছ লাস্ট 3টা ম্যাচ যেভাবে তারা খেললো স্পেন থেকে? ওদের টিম শেপ অনুযায়ী ওরা ওইভাবে পারফরমেন্স করতে পারছে না। তো ফ্রান্স যদি তাদের এই পারফরমেন্স ধারাবাহিকভাবে অব্যাহত রাখে ফ্রান্স, তাহলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু স্পেন যেভাবে বলতিছে যে ফ্রান্স, তাদের লামিনে ইয়ামাল একটা ইন্টারভিউতে বললো যে তাদের কাছে না, কিন্তু না, যেভাবে খেলতেছে এভাবে খেললে ফ্রান্সের সাথে তারা পারবে না। মানে স্পেনের প্রবলেমগুলো তোমার দৃষ্টিতে কি মনে হচ্ছে? ফুটবল যেহেতু দলগত খেলা, একক কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত না, তো লামিনে ইয়ামালের উপর শুধু একা নির্ভরশীল হওয়া উচিত না, আমি এটা মনে করি। সো মানে প্রত্যেকটা মানে টিম কম্বিনেশনটা আরো বাড়ানো রাইট? ওকে চুনু ভাই, আমরা যদি আজকের ম্যাচে চলে যাই, ইংল্যান্ড ডিআর কঙ্গো, মানে আমরা যেটা নিয়ে ওদিন মজা করছিলাম যে ইংল্যান্ডকে সারা বছর বা সারা জীবন মিডিয়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের টপ হাইপে তুলে দেয়, দেন তারা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায়। এবার একটু চুপচাপ আছে ব্রিটিশ মিডিয়া, নকআউটটা ফাইনালি পার করলো ইংল্যান্ড। ইংল্যান্ড যেটা সবসময় এরকম হাইপ তুলে রাখে, আর ইংলিশ মিডিয়া তো আছেই যে ইংল্যান্ড বেস্ট টিম। রাইট, গত কয়েকটা বিশ্বকাপ কিন্তু ইংল্যান্ড ভালো টিম ছিল, লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এবারে টিমটা সেই তুলনায় কিন্তু খুব একটা ভালো না, তারপরেও তারা
গতকালকের ম্যাচটি যেভাবে বেরিয়ে আসছে এটা তাদেরকে বাহবা দিতেই হয়। দিতেই হবে। হ্যারি কেন যে গোল দারুণভাবে কামব্যাক করছে। হ্যারি কেন যে গোল দুটো গোলের করেছে, জন্য ক্ষুধার্ত ছিল। হ্যাঁ, বেলিংহাম, রাশফোর্ড, মানে সবাই চাচ্ছিল ছাকা এবং নামার পরও চেষ্টা করছিল পুরো খেলাটাকে চেঞ্জ করার জন্য। ওয়েল, সেটাই করেছে। আমরা তাহলে একটা ছোট্ট বিরতি থেকে এসে আজকের ম্যাচগুলো নিয়ে কথা বলি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। চলে যায় আজকের ম্যাচগুলো নিয়ে, যেখানে প্রথমেই রয়েছে স্পেন ভার্সেস অস্ট্রিয়া। 16 বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। 9 বারের চ্যাম্পিয়ন বা 9 বারের উইনার স্পেন, 4 বারের উইনার অস্ট্রিয়া এবং 3টা ম্যাচ ড্র হয়েছে। ধরেই নেওয়া যায় স্পেন টপ ফেভারিট, মানে অস্ট্রিয়া থেকে ফার বেটার। এরপরও চুন্নু ভাই, কি হতে পারে? না, দুটাই ইউরোপিয়ান টিম। এবার কিন্তু অস্ট্রিয়া ভালো খেলছে, আপনি দেখেছেন লাস্ট ম্যাচগুলো, বিগত ম্যাচগুলো ভালো খেলেছে। আর এবার বিশ্বকাপে যে জিনিসটা আমি দেখছি, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। অর্থাৎ মানে আমি ফেভারিট, সেই ফেভারিটের তকমা কিন্তু এবার চলে আগে গেছে। যে একটা জিনিস ছিল, ছোট টিমগুলো বড় টিমগুলো আমরা ছোট বলতেই টিমকে পারতাম চোখ আজকে এই রাঙাতে। টিমটা জিতে যাবে। বাট এবার ওয়ার্ল্ড কাপে এটা বলা যাচ্ছে না। রাইট, পুরো আনপ্রেডিক্টেবল। গ্রুপ থেকে শুরু হয়েছে, একেবারে স্পেনকে যখন রাইট রাইট রাইট। তো আপনি দেখেন এখান থেকে প্যারাগুয়ের মতো টিম জার্মানিকে বিদায় করে দিল। দিয়েছে। ঠিক তেমনই ভাবে আজকের ম্যাচটা আমি মনে করি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এনিবডিজ ম্যাচ, যে কেউ জিততে পারে। স্পেন টিম তার নাম যতটুকু ছিল সেই নামের প্রতি বিচার এখন পর্যন্ত করতে পারে না। লাস্ট 3-4টা ম্যাচ যেটা খেলেছে সে কিন্তু ওই জায়গায় যেতে পারেনি। কারণ হচ্ছে কি, দে আর দ্য ভেরি ইয়াং টিম, এবং সিনিয়র প্লেয়ার খুব কমই আছে যেটাকে গাইড করবে টিমের। সিনিয়র প্লেয়ার খুব প্রয়োজন থাকে টিমের মধ্যে, এবং সেটার একটা ভিজিবল অভাব আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, রেহানার কাছে প্রেডিকশনটা একটু শুনি। স্পেন আর অস্ট্রিয়া, কাকে এগিয়ে রাখছো? স্পেনকে এগিয়ে রাখবো, কিন্তু অস্ট্রিয়া ফিজিক্যালি খুবই ভালো, স্ট্রঙ্গার দ্যান স্পেন। আর যেহেতু তারা ইয়াং, তাদের ফিজিক্যালি একটু উইক আছে, কিন্তু তারা যেভাবে খেলে, 1 টাচ 2 টাচ বিটুইন পাস, আশা করি স্পেন বেরিয়ে আসবে ম্যাচটা। ওয়েল, রাশেদ ভাই কি বলছেন? স্পেন তো সবসময় বরাবরই ভালো খেলে, ভালো একটা দল এবং খুব দারুণ শৈল্পিক ফুটবল খেলে। বাট ওয়ার্ল্ড কাপে যে দলই আসুক, সেই দলই আসলে ভালো ফুটবল খেলেই আসে। আপনার প্রেডিকশনটা আসলে কি? অবশ্যই স্পেনের প্রতি। ওয়েল, নেক্সট ম্যাচ যেটা আমার মনে হয় সেটা সবচেয়ে ইন্টেন্স ম্যাচ আজকের, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। ইটস রোনালদো ভার্সেস লুকা মডরিক, দুইজনেরই লাস্ট ওয়ার্ল্ড কাপ, দুইজনের জন্যই শুভকামনা থাকবে। দুটো বড় দলের খেলা পড়ে গেছে একেবারে নক আউটে, মানে আউট অফ দ্য রাউন্ড অফ 32। দুইটা দলই কিন্তু এখনো কোয়ার্টার ফাইনাল বাকি। তারা এখানে আসছে, দুটো দলই কিন্তু তারা চ্যাম্পিয়নশিপের আশা নিয়ে আসছে, এবং দুটো দলেরই বহু তারকা খেলোয়াড় আছে। বিশেষ করে ওইদিকে লুকা মডরিচ, এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের বয়স কিন্তু পরন্ত সময় এখন। তারপরেও আমি বলবো যে দুই দল খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই ম্যাচে জিতার সময় আমার কাছে কেন জানি মনে হয় এবার পর্তুগালি জিতার সময়। আমরাও সেটাই, মানে এক সময় রিয়াল মাদ্রিদের জার্সি জড়ানো দুই প্লেয়ার, এত ভালো বন্ডিং, তারা আজকে মানে ফুটবলে ওয়ার্ল্ড কাপের মাঠে প্রতিপক্ষ হিসেবে বলা যায় না আসলে কি হয়। কি মনে হয় রেহানা, তোমার প্রেডিকশনটা কি? সব থেকে আমি ভালো মিডফিল্ডার বিতিন হাজি আছে, সেও পর্তুগালে আছে। তো আমরা ব্যাকবোন হিসেবে মাঝখানটায় দেখি ক্রোয়েশিয়ার সাথে যদি পর্তুগাল মিডফিল্ড স্ট্রংটা রাখতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদোকে কাজে লাগাতে পারে, তাহলে পর্তুগালের। রাশিদ ভাই, আমার প্রেডিকশন আপুর সাথে আমি একমত যে ক্রিস্টিয়ানো রোনালদো গোলে ফিরছে। সে মানে আগের তুলনায় প্রথম ম্যাচে তাকে নিয়ে যে সমালোচনা ছিল, সমালোচনার বাইরে সে চলে এসে অলরেডি সে
যে কোনো সময় জ্বলে ওঠে, সে মানে আনপ্রেডিক্টেবল একটা প্লেয়ার, মানে সবচেয়ে ফিটেস্ট একটা প্লেয়ার। আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই পর্তুগাল এগিয়ে থাকবে এবং এই ওয়ার্ল্ড কাপের মানে অবশ্যই ভালো একটা মানে জায়গায় লক্ষ্যতে তারা পৌঁছাতে পারে, সেটাই আমরা যাওয়ার প্রত্যাশা সমস্ত রাখতে চাই। মানে ক্যাপাসিটি তাদের মধ্যে আছে। রাইট, টুনু ভাই একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিব। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রিয়ানা থ্যাংক ইউ সো মাচ, এবং রাশেদ ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। দেখাবে আগামীকাল ঠিক একই সময় চ্যানেল আয়ের পর্দায়। তবে বিশ্বকাপের যে কোনো ম্যাচ দেখতে চোখ রাখুন চ্যানেল আয়ের ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে।